আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইয়া এটা কি নতুন ব্যাচের ক্লাস করছে নাকি ওল্ড ব্যাচের? এটা তো পুরাতন বেসের। ভাই আমাদের নতুন ব্যাচের ক্লাস কবে থেকে শুরু হবে? আপনাদের নতুন বেসের গ্রুপে এখনো নোটিশ দেয় নাই? আমি আমি তো মনে হয় ভাই নতুন ব্যাচে অ্যাড হতে পারি নাই। আপনাকে ওই গ্রুপ থেকে অ্যাড দিবে, যে গ্রুপে আসেন ওখান থেকে অ্যাড দিয়ে দিবে। ও, আচ্ছা ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। এটা কি আরো কয়েকদিন দেরি হবে ক্লাস শুরু হইতে আমাদের? অ্যাকচুয়ালি এটা তো আমি বলতে পারবো না, যিনি ওই জাহেদ ভাই আছে ওনার সাথে কথা বলতে হবে আপনার। ওনাকে তো পাচ্ছি না ওভাবে। পাচ্ছেন না? জি ভাইয়া। ওনার নাম্বার আছে আপনার কাছে? না ভাই, আমি তো মেসেঞ্জারে অ্যাড হয়েছি, তো ওখান থেকে আমাকে ডিরেক্ট হোয়াটসঅ্যাপ অ্যাড করছে, তারপর তো আর কোনো করতে পারতেছি না। আচ্ছা, আপনি একটা কাজ করেন, আপনি মেসেঞ্জারে একটা মেসেজ দেন, আমি ফ্রি হয়ে আপনাকে অ্যাড দিব। আমি ওনার সাথে ওকে কথা ভাইয়া, বলবো। থ্যাংক ইউ। আপনি একটা আমি তাহলে ভাই মেসেজ। যে আমি পেমেন্ট দিছিলাম যেভাবে, ওখানে আমি তাহলে মেসেজ করতেছি যে আমার পার্সোনাল আইডি থেকে আপনাদের পেজে। না না, এখন যে গ্রুপে আছেন আপনি, যেখান থেকে জয়েন হয়েছেন, জি ওখানে জি। একটা মেসেজ দিয়ে রাখেন, তারপর আপনার প্রবলেমটা আমি ওই জাহেদ ভাইকে বলবো। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। ওকে। আর বাকিরা কেমন আছেন? যারা পরীক্ষা দিতে পারেন নাই এর আগে, লিঙ্কে ক্লিক করে যারা ওপেন করতে পারেন নাই পরীক্ষার ফর্মটা, পরে একটা কিউআর কোড দিছিলাম, ওটা স্ক্যান করে পরীক্ষা দিতে পারছেন? এমন কেউ আছেন যে কিউআর কোড দিয়ে পরীক্ষা দিছেন? হ্যাঁ হ্যাঁ, আমি দিয়েছি। মানে আপনি ওই লিঙ্কে ক্লিক করে ওপেন করতে পারেন নাই, কিন্তু স্ক্যান করে পরীক্ষা দিতে পারছেন, তাই তো? জি জি জি, কিউআর কোড স্ক্যান করার পরে তারপরে ওইখানে একটা ফর্ম আসছিল, ওই 3 পেজের, ওইটা পূরণ করে দিছি, ওই প্রশ্নগুলো। ওকে। আচ্ছা। এমসিকিউ ছিল আর কিছু প্রশ্ন ছিল, ওইগুলো পূরণ করে দিছি। ওকে। এখন বাকিরা তো আজকে মনে হয় জানে না যে ক্লাস আছে। যাই হোক, আমরা ক্লাসটা শুরু করে দিই। ওকে। আচ্ছা, আমি প্রথমে 10-12 মিনিট আপনাদের এই আগে যে প্রশ্নটা ছিল না, এমসিকিউগুলো কারেকশন করে দিই, যদিও আপনারা সব জানেন। ওকে, আমি আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি সব দেখাই দিব, দেখেন। তো প্রায় 114 জন স্টুডেন্ট ফিল আপ করছে এটা। ওয়ার্ড ফাইল ওপেন হোক, তারপর আচ্ছা, গ্রে ব্রাউজার। তো এটা এটা ছিল সেকশন নাম্বার 1, মাইক্রোসফট ওয়ার্ড এমসিকিউ টেস্ট 01। আর এখানে তো বলে দিছিলাম বেসড অন 1 to 6 ক্লাস। আচ্ছা, এটা মাইক্রোসফট ওয়ার্ড কোন ধরনের সফটওয়্যার, ঠিক আছে? মাইক্রোসফট ওয়ার্ড ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার। ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার এখানে ওয়ার্ড টাইপ করে, ঠিক আছে, অ্যাপ্লিকেশন প্রসেস হয়, এটার কারণ ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার। আর অ্যান্টিভাইরাস যেগুলো কম্পিউটারকে ভাইরাস থেকে বাঁচায়, ওই সফটওয়্যারগুলো। আমাদের ওয়ার্ড একটা ওয়ার্ড ফাইল, যার কারণ এটা ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার। ওকে, আরও বিস্তারিত বলা যায়। যাই হোক, এটা এরপরটা মাইক্রোসফট ওয়ার্ডের লেখা বোল্ড করার শর্টকাট কি। বোল্ড করার শর্টকাট, আর শর্টকাটটা কিবোর্ড থেকে যেটা করে, কিবোর্ডে মানে কন্ট্রোল চেপে ধরে অন্য একটা কি ইউজ করলে যে কাজটা করা যায়, ওটা শর্টকাট, মানে যেটা আপনি ম্যানুয়াল থেকেও করতে পারবেন, আবার কিবোর্ড থেকেও করতে পারবেন। তো আমি ওয়ার্ডটা পাশে নিয়ে আসি এখানে, এই যে ওয়ার্ডটা। আচ্ছা, এই পাশে দেখেন আমি একটা ট্যাক্স অ্যাড করি। আর আপনারা নিজেদের মাইক্রোফোন অফ করে রাখেন, আমি আপনাদের এখান থেকে অন করে দিচ্ছি, ঠিক আছে? কোনো প্রশ্ন হলে ইনস্ট্যান্ট বলতে পারেন, কিন্তু যে ক্লাস করাচ্ছি ওই টপিকের উপরে প্রশ্ন করবেন, এর বাইরে প্রশ্ন পড়ে, এর বাইরে কোনো প্রশ্ন করলে ওটা কমেন্ট বক্সে দিবেন, আমি পরে রিপ্লাই দিব। যেটা এখন ক্লাস করাচ্ছি ওটার ভিতরে কোনো প্রশ্ন থাকলে ওটাই করবেন। ওকে, আর আপনারা নিজেদের মাইক্রোফোনগুলো মোড করে রাখেন, আমি এখান থেকে অন করে দিচ্ছি, মানে যে কোনো মুহূর্তে আপনাদের প্রশ্ন হলে ওটা অন করে আমাকে বলতে পারবেন। এখন দেখেন এখানে কি বলছে, মাইক্রোসফট ওয়ার্ডে লেখা ভুল করার শর্টকাট কি।
এটার মধ্যে এভাবে সিলেক্ট করে এই যে বোল্ড অপশন না, বোল্ডের শর্ট ফর্ম কি কন্ট্রোল বি, তার মানে কিবোর্ড থেকে আমি যদি কন্ট্রোল চেপে ধরে বি দিই এই লেখাটা বোল্ড হবে। ওকে, তার মানে মাইক্রোসফট ওয়ার্ডের লেখা বোল্ড করার শর্টকাট হচ্ছে কন্ট্রোল বি, এটা তো জানি, এবং এটা সব জায়গায় হবে। তারপর মাইক্রোসফট ওয়ার্ডে ছবি যোগ করতে গেলে কোন ট্যাবে ব্যবহার করতে হবে? এখানে ছবি অ্যাড করি আমরা কোথায় থেকে? ইনসার্টে, এই পিকচার মেনু থেকে না, মানে আমার পেজে কোনো ছবি অ্যাড করতে হলে কোথায় আসি? পিকচারে আসি, এটা তো এটা হচ্ছে ইনসার্ট ট্যাব, পেজে ইনসার্ট ট্যাব। তারপরে হেডার পোর্টার কোন ট্যাবে পাওয়া যায়? হেডার পোর্টার, এই যে হেডার পোর্টার পেজ নাম্বার, এগুলো হচ্ছে ইনসার্ট ট্যাবে। তারপর হচ্ছে পেজের ওরিয়েন্টেশন পরিবর্তন করার জন্য কোন ট্যাব ব্যবহার করতে হবে? এখানে ওরিয়েন্টেশন হচ্ছে আমার লেআউট মেনুতে, লেআউট মেনুতে যে ওরিয়েন্টেশন, একটা হচ্ছে পোর্ট্রেট আর একটা হচ্ছে ল্যান্ডস্কেপ, এই দুইটা। তো এটা হচ্ছে আমার লেআউট ট্যাবে বা মেনুতে। তারপর পেজ কালার পরিবর্তন করার জন্য কোন ট্যাবে যেতে হবে? এটা হচ্ছে ডিজাইন মেনুতে, এই যে পেজের কালার। ওকে, পেজের কালার চেঞ্জ করা যাবে। তারপর হচ্ছে ফন্ট সাইজ পরিবর্তন করা হয় কোন গ্রুপ থেকে? এখানে কি বলছে? ফন্ট সাইজ পরিবর্তন করা হয় কোন গ্রুপ থেকে? এটা হচ্ছে আমার, এই যে এটা গ্রুপ বানান বলেছে, যাই হোক হোম মেনুতে আসবেন, এই যে ফন্ট সাইজ, এই যে সাইজটা এখান থেকে বাড়াই না এটা, তো এটা কোন গ্রুপে? এই যে ফন্ট গ্রুপে, যে ফন্ট আছে। তারপর হচ্ছে ট্যাবল যোগ করার জন্য কোন ট্যাব ব্যবহার করতে হবে? এটা ইনসার্টে ট্যাবল, এই যে ইনসার্ট ট্যাবল, তার মানে আনসার কি? ইনসার্ট। তারপর ওয়ার্ডে লিখে সেন্টার অ্যালাইন করার শর্টকাট কি? এই যে লেখাটা আমি যদি পেজের মাঝখানে নিতে চাই, এই যে হোম মেনুতে আমার এই অপশনটা দিতে হয় না, সেন্টার, এটা দিলে কিন্তু মাঝখানে চলে আসে লেখাটা। এবং যে কোনো প্রোগ্রামে আপনি ট্যাক্স মাঝখানে নিয়ে যেতে হলে এই সেন্টার পয়েন্ট আপনাকে ইউজ করতে হবে। তো এটা শর্টকাট কি? এটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল ই। ওকে, তো কোনো একটা অপশনের শর্টকাট কি কীভাবে জানবেন আপনি? কার্সরটা যে কোনো একটা অপশনের উপরে একটু ধরে রাখবেন, তাহলে ওটা শর্টকাট কি এখানে বলে দিবে। ওকে, তো এটা শর্টকাট কি? কন্ট্রোল ই, এখানে কন্ট্রোল ই আনসার দিলে হয়ে যাবে। তারপর সেভের শর্টকাট হচ্ছে কন্ট্রোল এস। ওকে, আপনারা যে ফাইল মেনুতে এসে এখানে সেভ করেন না, এটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল এস, মানে কিবোর্ড থেকে কন্ট্রোল এস দিলেও সেভ হয়ে যাবে। আন্ডু করার শর্টকাট কি? এটা হচ্ছে কন্ট্রোল, আন্ডু করার শর্টকাট হচ্ছে কন্ট্রোল। কি সমস্যা? আচ্ছা, আন্ডু করার শর্টকাট বা হচ্ছে কন্ট্রোল জেড, যেটা এখানে ছিল না। ঠিক আছে, আমি এটা এডিট করে দিই, কন্ট্রোল জেড। তো এটা হচ্ছে কন্ট্রোল জেড, মানে কোনো একটা লেখা যদি আমি এভাবে কেটে দিলাম, এই পাশে দেখেন কেটে দিলাম, এখন আমি চাচ্ছি এটা ব্যাক আনতে, কিবোর্ড থেকে কন্ট্রোল জেড দিলে কিন্তু এটা চলে আসে। ওকে, এটা হচ্ছে আন্ডু করার শর্টকাট। তারপরে ওয়ার্ড ডকুমেন্টে খুলতে কোন শর্টকাট কি ব্যবহার করতে হয়? এটা কন্ট্রোল এন। এখন আমি যদি এই যে ওয়ার্ড ফাইলটা, নতুন একটা ওয়ার্ড ফাইল ক্রিয়েট করতে যাই, আমাকে কিবোর্ড থেকে কন্ট্রোল এন দিতে হবে, তাহলে নতুন একটা ফাইল চলে আসবে। এটা হচ্ছে আমার ডকুমেন্টও, আমি কার্সরটা ফাইল ডকুমেন্টের উপর রাখলে বুঝতে পারবেন আমার এখানে দুইটা ডকুমেন্ট আছে। ওকে, এভাবে হচ্ছে নতুন ডকুমেন্ট ক্রিয়েট করতে হয়। আমি আবারও এটা আগের মতো নিয়ে আসি। ওকে, এরপর হচ্ছে সেভ এস করতে কোন ট্যাব ব্যবহার করতে হয়? সেভ এস হচ্ছে ফাইল মেনুতে, এই যে সেভ অপশনটা, তার মানে এটা ফাইল মেনু, এখানে ফাইলে যেতে হবে। ওকে, ফাইলটা, এটা ফিল, এটা হচ্ছে ফিল কালার, আর এটা হচ্ছে ফাইল। প্রিন্ট করার শর্টকাট কি হচ্ছে? কন্ট্রোল পি। প্রিন্ট করার শর্টকাট কি হচ্ছে? কন্ট্রোল পি। আর এটা প্রিন্ট করতে হলে ফাইল মেনুতে আসতে হবে, ফাইল মেনুতে আসি এই যে প্রিন্ট অপশন থেকে করতে হয়। আর এই প্রিন্টের শর্ট ফর্ম হচ্ছে কন্ট্রোল পি, মানে কিবোর্ড থেকে কন্ট্রোল পি দিলেও কিন্তু এই মেনুটা আসবে। এটা যে কোনো পিডিএফ, যে কোনো ডাউনলোড ফাইল যদি আপনি প্রিন্ট করতে চান, কন্ট্রোল পি দিলে হয়ে যাবে। তারপর ইনসার্ট টাইপে কোনটি পাওয়া যায়? মানে এখানে এই যে মার্জিনটা কোথায় আছে? ডিজাইন মেনুতে না, লেআউট মেনুতে মার্জিন। তারপর হচ্ছে ফন্ট কালার তো আমরা, বা ট্যাক্স কালার তো আমরা কোথায় পাইছিলাম? হোম মেনুতে। তারপর পেজের কালার হচ্ছে ডিজাইন মেনুতে। ওকে, তো কমেন্টসটা হচ্ছে আমার এখানে এই যে ইনসার্টে ট্যাক্স আছে, এই যে কমেন্টস, এই যে কমেন্টসটা। ওকে, এটা হচ্ছে ইনসার্টে, তো এটা হচ্ছে আনসার। এগুলো মূলত মনে আছে কিনা এটার কারণেই দেওয়া। ওয়ার্ডে বুলেট যুক্ত করতে কোন গ্রুপে ব্যবহার করতে হয়? এখানে বুলেট মানে কোনটা বলেন? এই যে হোম মেনুতে আসি, আপনার এই যে অপশনটা, এটা হচ্ছে বুলেট। এটা অ্যাড করতে গেলে কোথায় আসতে হবে? আপনাকে হোম মেনুতে আসতে হবে। তারপর হচ্ছে ওয়ার্ডে লেখা ইতালিক করতে শর্টকাট কি? ইতালিক বলতে লেখাটা বাঁকা করার জন্য, এখানে এটা আমি সিলেক্ট করে এখানে ইতালিকে ক্লিক করলে লেখাটা বাঁকা হচ্ছে, এটা শর্টকাট কি? কন্ট্রোল আই, এটা কন্ট্রোল আই দিলে হবে। আন্ডারলাইন করার শর্টকাট কি? এর পাশে আন্ডারলাইন আছে, এটা হচ্ছে কন্ট্রোল ইউ, নিচ থেকে আন্ডারলাইন দেওয়া, কোনো একটা ট্যাক্সের নিচে আন্ডারলাইন দেওয়া। এমএস ওয়ার্ডে কত ধরনের ওয়াটারমার্ক দেওয়া যায়? এটা হচ্ছে ডিজাইন মেনুতে যাব, ওয়াটারমার্ক, তারপর কাস্টম ওয়াটারমার্কে ক্লিক করলে আপনি বুঝতে পারবেন। এখানে দেখেন পিকচার ওয়াটারমার্ক, মানে ছবি একটা দেওয়া যাবে, আবার ট্যাক্স একটা দেওয়া যাবে, তার মানে হচ্ছে দুই ধরনের ওয়াটারমার্ক দেওয়া যাবে। তো আনসার হচ্ছে 2 ওয়াটারমার্ক।
নিচের কোনটি পেজের ওরিয়েন্টেশন, এটা মূলত পোর্ট্রেটই হবে। এই যে দেখেন লেআউটে আসেন, ওরিয়েন্টেশন, এখানে পোর্ট্রেট ল্যান্ডস্কেপ, পোর্ট্রেট আছে, পোর্ট্রেটই আনসার হবে। তো এটা হচ্ছে বিষয়। আচ্ছা, এখন এরপরে যে গুলা আছে, যেমন কিভাবে ইমেল পাঠাতে হয়, স্ট্যাটাস বার, পেজ, এগুলা। তো এগুলো হচ্ছে আমি আপনাদেরকে আনসার করি। এই যে আইসিটিএল ফুল ফর্ম, এটা অনেকেই আনসার দিছেন, জানেন না। আপনাদের এখানে তামজিদুর রহমান তুহিন কেউ আছে? তামজিদুর রহমান তুহিন কেউ আছে? হ্যালো, কথা শুনতে পাচ্ছেন না? নেই। আচ্ছা, জি ভাইয়া, তানজিদুর রহমান থাকলে তো আওয়াজ দেওয়ার কথা, এখন সম্ভবত নাই, সম্ভবত। ওকে। আচ্ছা, তো এগুলো হচ্ছে আমাদের এমসিকিউ, এগুলা শর্ট ফর্ম, এগুলো পারা যাবে। আর এগুলো হচ্ছে এক্সপ্লেন করতে হবে কীভাবে ইমেল পাঠাতে হয়, কম্পিউটার কোন ড্রাইভে ডকুমেন্ট রাখা উচিত নয়। এগুলো হচ্ছে আমরা প্র্যাকটিক্যালি এর আগের ক্লাসগুলোতে দেখছি, তো এটা আর বলার দরকার নাই। এখন হচ্ছে আজকের যে ক্লাসটা, এটা ভালো করে শোনেন এবং দেখেন। তো আজকে হচ্ছে আমাদের কত নাম্বার ক্লাস? 7 নাম্বার ক্লাস না? আমি ক্লাস নিচ্ছি 7 নাম্বার, এর আগে তো আপনাদের আরও অনেকগুলো ক্লাস হয়েছে। 7 নাম্বার ক্লাস। এবং এর আগের ক্লাসগুলোতে আমরা কি শিখলাম? হোম মেনু, ক্লিপবোর্ড, ফন্ট, এই গ্রুপগুলো শিখলাম। তারপর হচ্ছে ইনসার্টের পেজেস, ট্যাবল, ইলাস্ট্রেশন এবং লিঙ্কসের কিছু অপশন, তারপর কমেন্ট, হেডার, ফুটার, এই অপশনগুলো। এবং ডিজাইনে হচ্ছে পেজ ব্যাকগ্রাউন্ড, লেআউট মেনুতে এই অপশনগুলো। দেন আমরা ফাইল মেনুতে এসে এই অপশনগুলো শিখলাম। তো এটা হচ্ছে বেসিক এমএস ওয়ার্ড। আপনি একটা অফিস ম্যানেজমেন্ট করতে গেলে বা একটা জবের ক্ষেত্রে যে রিকোয়ারমেন্টগুলো থাকে, এগুলো পারলেই হয়ে যাবে। এটা হচ্ছে বিষয়। এবার এখানে শেষের দিকে কতগুলো ভিউ অপশন আর রিভিউ অপশন আছে, এগুলো আমাদের জন্য আরেকটি ইম্পর্টেন্ট। এগুলো একটা পেজ ম্যানেজ করতে গেলে দরকার হয়। তো উল্টো দিক দিয়ে আমি দেখাই, ভিউ মেনুতে এগুলো ভালো করে দেখেন, যেগুলো ইম্পর্টেন্ট আমাদের জন্য ওগুলাই। তো ফার্স্ট হচ্ছে আমি আগের মতো এখানে ফর্মুলা নিয়ে নিব, যাতে আমার রিয়েলিস্টিক একটা ভাইব হয়। এটা তো এই পাশে যে লেখাগুলা দেখেন, এই পাশে যে লেখাগুলো, এগুলো কিন্তু সোজা না, বাট এই পাশের লেখাগুলো কিন্তু সোজা। তো এটা চারপাশে মার্জিনটা ফিট করে নিয়ে আসার জন্য হচ্ছে এই হোম মেনুতে জাস্টিফাইটা ইউজ করে থাকি আমরা। জাস্টিফাইটা দিলে চারপাশে মার্জিনটা সোজা হয়ে আসবে। এতটুকু হচ্ছে এটার কাজ। এখন আবার আসেন ভিউ মেনুতে। প্রথম হচ্ছে শো মেনু, এটা রোলার বার। এই রোলারে ক্লিক করে দিলে আপনার চারপাশে যে মার্জিনটা, এই পাশে হরিজেন্টাল বার, তারপর হচ্ছে এদিকে রোলার বার, এগুলা শুরু হবে। তারপর গ্রেড লাইন দিলে আপনার পেজের ব্যাকগ্রাউন্ডে গ্রেড লাইন চলে আসবে এভাবে। তার মানে কোনটা ওয়ার্ড কোন দিকে হয়েছে, ওই যে এক্সেল একটা শিট থাকে না, গ্রেড লাইন, ওটার মতো আপনি সহজে বুঝতে পারবেন আপনার লেখাটা সোজা হয়েছে কিনা। অথবা এটা যদি আপনার লেখা যদি না থাকে, আমি লেখাগুলো কেটে দিই, একদম খালি পেজে এভাবে দেখা যাবে এবং আপনি বুঝতে পারবেন আপনি এই পেজে কতটুকু লিখতে পারবেন। এটা হচ্ছে গ্রেড লাইনের কাজ। আর রোলার দিলে হচ্ছে রোলার, আপনার পেজের মার্জিনটা কত মিটারে আছে বা কত ইঞ্চিতে আছে এটা বোঝা যায় এই রোলারটা। তো এটা অনেক সময় এভাবে শু থাকে, আবার অনেক সময় হাইট থাকে। এটাকে হাইট শু করতে গেলে আপনাকে ভিউ মেনু থেকে রোলার অন করে দিতে হবে, আর গ্রেড লাইন আনতে হলে গ্রেড লাইন দিতে হবে এটা। আর নেভিগেশন ফেনটা হচ্ছে আমরা এই যে হোম মেনুতে ফাইন্ড করছিলাম না, ফাইন্ডের কাজ কী ছিল? কোনো ওয়ার্ড খোঁজা। তো সেম কাজটা হচ্ছে আমরা সাবস্টিটিউটভাবে ভিউ থেকে নেভিগেশন পেন থেকেও করতে পারি। ওকে, তো আমি হচ্ছে আপনাদের একজনকে প্রশ্ন করব এখানে, দেখি কাকে করা যায়। এখানে আলামিন ভাই আছেন? আনমুট করেন আপনি। জি ভাইয়া, আছি।
আচ্ছা, আলামিন 2 জন। আচ্ছা, আপনি বলেন, যেহেতু আনমোড করছেন। ক্লাসটা 1 নাম্বার থেকে ছিলেন, তাই না? না, 1 নম্বরে ছিলাম না ভাই, আমি 5 নম্বর থেকে আছি। 5 না, তাহলে আপনি আনমোড করেন, আর আলামিন ভাই ওকে। আরেকজন আছে, উনি মোড করেন, আনমোড করেন। ভাইয়া আমি আজকে ফার্স্ট স্যার। আপনিও আজকে ফার্স্ট? জি ভাই, আমি রেকর্ড ক্লাস একটা দেখতে যাবো। আচ্ছা, এখানে ফার্স্ট ক্লাস থেকে আসেন কে? এটা তো বোঝা যাচ্ছে না। আমি আমি আচ্ছা, আছি ভাইয়া। আচ্ছা, হাদি ভাই বলেন, হাদি ভাই আপনার বলেন। ক্লাস আজকেই প্রথম আমি আছি। বলেন। আচ্ছা, হাদি ভাই বলেন, ফাইন্ডের কাজ কি? ফাইন্ডটা আমরা কখন ইউজ করতে পারি, এক্সপ্লেন করলে হবে। এই যে হোম মেনুতে ফাইন্ড আছে না, এই ফাইন্ডের কাজ বুঝলে ভাইয়া? ফাইন্ডের কাজ হচ্ছে স্যার, মানে যদি নির্দিষ্ট কোনো শব্দ খুঁজতে চায় সেক্ষেত্রে ওখানে সার্চ দিলে ওই শব্দটা আসবে আর কি, গুড, সবগুলাই মার্কিং হয়ে আসবে আর কি। ভেরি গুড, ভেরি গুড, আপনি পারছেন, অবশ্যই পারবেন, আপনি মেধাবী একজন মানুষ। তারপর এখানে আরেকজনকে আমি চিনি, এই যে সুজানা সিনহা, আপনি আনমোড করেন। সুজানা সিনহা, আনমোড করেন। শুনতে পাচ্ছেন না? হ্যাঁ স্যার বলেন স্যার। জি আচ্ছা, জি আচ্ছা, এইখানে হচ্ছে আমার এই লেখাটা বোল্ড করতে হবে। এই লেখাটা হচ্ছে জি, কি bold করতে হবে? করতে বোল্ড হলে করতে হবে। তো এটা শর্ট ফর্মটা কি? হ্যাঁ, কিবোর্ড থেকে কিভাবে কি? কন্ট্রোল বি, কন্ট্রোল বি। কন্ট্রোল বি, তাই না? আচ্ছা, জি, এখন যদি আমি এখানে একটা পিকচার অ্যাড করতে যাই, ছবি অ্যাড করতে যাই, কি করতে হবে? কোন ট্যাবে যেতে হবে? পিকচার অ্যাড করতে হলে ইনসার্টে যাব, দেন হচ্ছে হ্যাঁ, পিকচার, ইনসার্ট, তারপর পিকচারে যাব, তারপরে হচ্ছে আমি যদি আমার ল্যাপটপে বা কম্পিউটারে যদি আমার ডিভাইসে যে ছবিগুলো আছে ওইগুলা সিলেক্ট করতে পারবো। আর অনলাইন থেকেও মানে হ্যাঁ, অনলাইন থেকেও আমি পিকচার অ্যাড করতে পারবো। ওকে, পারছেন, আপনি নোট করে রাখেন। আর হচ্ছে কই, যে একটা প্রশ্ন করবো। বলেন। আচ্ছা, আমরা যদি পেজে যদি মার্জিনটা দিতে চাই তাহলে কিভাবে দিব? পেজের মার্জিন, হ্যাঁ, পেজের এখন মার্জিন, তো কোনো মার্জিন, যদি আমরা মার্জিন দিতে চাই। এই যে মার্জিন, এখানে ডিজাইন মেনুতে পেজ বর্ডার এটা দিলে হয়ে যাবে। এটা বক্স দিয়ে এভাবে ডিজাইন অ্যাড করে কালার দিয়ে তারপরে ওয়েট বাড়াই দিয়ে ওকে দিলে চারপাশে মার্জিন চলে আসবে। এটা আপনি এটাকে ভিতরে নিয়ে আসতে পারবেন এতটুকু, পেজ বর্ডার থেকে মার্জিন দিয়ে যদি শু করতে হয়। অথবা এমনি এটা যদি বর্ডার এটা না লাগে, এটা নান দিয়ে আপনি লেআউটে এসে এই মার্জিনটাও সেট আপ করতে পারেন। এটা শু হবে না আর কি, কিন্তু ওই ডিজাইনে পেজ বর্ডারটা, বর্ডারের কালারটা শু করবে, এতটুকু। কিন্তু এত প্রিন্টে আসে না, বাট যদি আমরা পেজে দেখতে চাই তখন ওটা তো মনে হয় 7 ভার্সনে আছে, মার্জিনটা দেওয়া যায়, বাট 21 ভার্সন বা 16 ভার্সন 10 এ। আপডেট ভার্সনগুলোতে নাই, এগুলা দরকার হয় না, তাই মানে অ্যাস্থেটিক বাইক পেয়ে চলে আসলো আর কি। আর হ্যাঁ, এটা বুঝছি। হচ্ছে এসএ একাডেমি দেখা যাচ্ছে, এটা আমি শুরু থেকে দেখি। হ্যাঁ, এসএ একাডেমি, আপনি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন আপনি? জি জি আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখানে হচ্ছে ওয়াটারমার্কটা কিভাবে অ্যাড করতে হবে বলেন। ওয়াটারমার্ক এখন যদি আমি কাস্টমাইজ করতে যাই, কোন অপশনে ক্লিক করতে হবে বলেন? আমি কোন অপশনে ক্লিক করব? কাস্টম ওয়াটারমার্ক নাকি রিমুভ ওয়াটারমার্ক? কাস্টম। কাস্টম ওয়াটারমার্ক, তাই তো? আচ্ছা, এখানে হচ্ছে এখন টেক্সট ওয়াটারমার্কে ক্লিক করতে হবে। তারপর কি করতে হবে, আমার যে টেক্সটটা এটা কোথায় লিখবো? ফন্টে না? জি জি। ফন্টে কেন লিখবো? টেক্সটই তো লিখবো, এখানেই তো লিখবো। ফন্টও লিখে এখানে টেক্সট লিখে ফন্ট আমি চুজ করব আর কি, যে কোন ফন্টে চাচ্ছি। আচ্ছা, তারপরে সাইজটা চেঞ্জ করতে হবে না? হ্যাঁ, এখানে আমার আমি সাইজটা কতটুকু নিতে চাচ্ছি সেটা দিব, দেন কালার, কালার চুজ করব যে কোন কালারে আমি চাচ্ছি। হ্যাঁ, এটা কোয়ারির উপর ডিপেন্ড করবে। আচ্ছা, তো এরপর ওকে দিব না? ওইভাবে করে তারপর ওকে করে দিব আর কি। ওকে দিলে এখানে ওয়াটারমার্কটা শো করবে। ভেরি গুড। এখন পেজে কালার দিতে হলে পেজের কালার দিতে হবে, ওই যে ব্যাকগ্রাউন্ডে গিয়ে ওখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করতে হবে। আচ্ছা, এটা না, এটা এভাবে করে না? জি জি শিওর। ওকে, থ্যাংক ইউ, আপনি মোড করতে পারেন।
আরো কয়েকজনকে আমি চিনি যারা শুরু থেকে ছিল। একটু ওয়েট করেন, সবাইকে কোয়েশ্চেন করি, ঠিক আছে? তারপর আমি ভিউ মেনু ক্লাসটা করাবো। আচ্ছা ভাই, রিভিউ ক্লাসটা কি হয়েছে? না, হয় নাই। মানে হবে না এটা? হবে একটু পর, দাঁড়ান আমি আগে সবাইকে জাস্টিফাই করি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, গৌরাঙ্গে চন্দ্র স্যার, আপনি আনমিউট করেন, আমি আপনাকে চিনি। হ্যাঁ হ্যাঁ, একটু বলেন। আমি তো প্রথম ছিলাম না আজকে আর কি। আচ্ছা, আগের বেলাতে ইয়াগুলো দেখি একটু আর কি, বলেন। আচ্ছা আচ্ছা, এই যে এখানে যে ব্ল্যাঙ্ক পেজটা আছে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন আপনি, এটার কাজটা কি? এটা আমরা কি করতে পারি বলেন, কি কাজে ইউজ করতে পারি? ব্ল্যাঙ্ক কোনটা? ব্ল্যাঙ্ক পেজ? হ্যাঁ, ব্ল্যাঙ্ক পেজটা। অর্থাৎ একটা খালি পেজ নেব, ক্লিক করে তারপর এটাতে লেখালেখি করব। আচ্ছা, মানে দুইটা পেজের মাঝে আমার নতুন পেজ অ্যাড করতে হচ্ছে, এই ব্ল্যাঙ্ক পেজটা ইউজ হ্যাঁ করব, তাই তো? হ্যাঁ, ব্ল্যাঙ্ক আচ্ছা পেজটা আচ্ছা, এটার একটা এন্টার দিয়ে করতে পারি আমরা। এন্টার দিয়ে করতে পারি। এন্টার দিয়ে একটা পেজ আবার নিচে নিতে পারি আর কি। আচ্ছা, এক ক্লিকে নিয়ে আসার একটা শর্ট ফর্ম বলছিলাম, এটা হচ্ছে কন্ট্রোল প্লাস এন্টার, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কন্ট্রোল এন্টার। আচ্ছা, আপনার তো মনে আছে। আচ্ছা, ইকুয়েশনটা তো আপনি ক্লাস করছেন, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইকুয়েশনটা কি কাজে ব্যবহার করতে পারি আমরা? অর্থাৎ এটা বীজগণিতের আমরা সূত্র লিখতে পারি, বীজগণিত করতে পারি। আচ্ছা, ম্যাথমেটিক্যাল যাবতীয় যত ধরনের হ্যাঁ, ম্যাটেরিয়াল হ্যাঁ, আছে হ্যাঁ, সব এখান থেকে সব করতে পারি। করা যায়। স্কয়ার স্কয়ার কিউব টু দি পাওয়ার 4 এগুলো সবই করা যায়। আচ্ছা আচ্ছা, ভেরি গুড, আপনি তো আচ্ছা। পারেন, সব পারেন। আচ্ছা, ওকে ধন্যবাদ। ওকে, আনমিউট করতে পারেন। এখানে আরো আমার আরেকটা কোশ্চেন ছিল, বলেন 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 আপনি। আমরা কি ইকুয়েশনটা কি আমরা আর অন্য কোথাও থেকে করতে পারি না? নিজের মতো কি এডিট করা যায়? আর যদি আমরা কুইক পার্স থেকে করি সেম কাজটা? যদি পারেন তাহলে করা যাবে, অসুবিধা নাই। তবে প্রতিটা এটা কি অপশন আলাদা আলাদা হ্যাঁ। উদ্দেশ্যে মানে বানানো হয়েছে। ওকে, এখানে জেড জেড দেখতে পাচ্ছি, আমার নামটা জানি না, এই যে জেড দিছেন না শেষে, উনি আনমিউট জি করেন। জি ভাই, আপনার ভাইয়া নাম? তিথি যার, আচ্ছা, প্রীতি। আচ্ছা, তিথি এখানে- যারা তিথি আর কি স্যার। আচ্ছা, যাই হোক, এইখানে হচ্ছে আমার পেজের নাম্বার অ্যাড করব আমি, দাঁড়ান একটু ওয়েট করেন। আমার এখানে অনেকগুলা পেজ আছে, এখন আমি চাচ্ছি পেজের নাম্বার দিব, কিভাবে দিব? ভাইয়া ওই যে পেজ নাম্বারে যে দিতে হবে, এটা না পেজ নাম্বার? ওই যে পেজ নাম্বার এস এস এর, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপরে টপ অফ পেজ, বটম অফ এখন পেজ, টপে, হ্যাঁ টপ সিলেক্ট করলে টপ, অথবা বটম সিলেক্ট করলে বটম সিলেক্ট করতে হবে, নাম্বারটা মেনশন করতে হবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, নাম্বারটা ক্লিক করলে চলে আসবে, তাই তো? হুম, হুম। 1 2 3 4 এভাবে পেজের নাম্বার দিতে হয়। জি জি, হুম। এখন যদি আমি এই লেখাটা কালার করতে চাই, এই যে ভিডিও প্রোভাইডস এ পাওয়ারফুল ওয়ে টু হেল্প ইউ প্রভ ইউর পয়েন্ট, এই লেখাটা যদি আমি কালার করতে যাই, কোথায় যেতে হবে? হ্যাঁ, সিলেক্ট করে ওয়ার্ড আর্টে যেতে হবে ভাইয়া। কোথায় কোথায়? ও ওয়ার্ড আর্টে। না না, আমি কালারের কথা বলছি, শুধু কালার। ধরেন আমি লাল কালার দিব এখানে, ও আচ্ছা, ব্যাকগ্রাউন্ডে না শুধু ভাইয়া ওই যে, লেখা হ্যাঁ, কালার হ্যাঁ, বলছি, লেখা কালার। ভাইয়া ওই যে কালার, ওই যে এটা না রাইট বাটন, হ্যাঁ হ্যাঁ ঠিক না, এটা দিলে হচ্ছে ইয়া হয়ে যাবে ভাইয়া। ব্যাকগ্রাউন্ড কালার হবে, এটা Background হচ্ছে কালার, ফন্ট কালার। এটা হ্যাঁ, এখানে এইটা, ক্লিক এইটা, করে এভাবে এইটা, হ্যাঁ, কালার দিতে কালার। হবে। ওকে, হ্যাঁ। এটা হচ্ছে ফন্ট কালার, এই অপশনটার নাম কি? ফন্ট আর কালার। ফোন, ওকে, আনমুট করতে পারেন, মুট করেন, মুট করেন। ভুল বলছি। আর বাকিদেরকে তো হ্যাঁ, জান্নাতুল আক্তার, জান্নাতুল আক্তার, আপনি আমাকে ইমেল পাঠাইছিলেন এর আগের ক্লাসগুলোতে, আনমুট করেন। জান্নাতি আক্তার, জান্নাতি আক্তার আছেন? শুনতে পাচ্ছেন আপনি আমার কথা? হাই, জি জি ভাইয়া, শুনতে পাচ্ছি। ওকে, আপনি বলেন, এই লেখাটা, এই যে আমি কালার করছি না, এই কালারটা, জি ভাইয়া। কালার করার টেক্সটটা আমি এখান থেকে কেটে এখানে শেষে আনবো। কি করতে হবে? এই লেখাটা আমি কেটে ফেলবো, এখানে থাকবে না, এখানে থাকবে। কি করতে হবে আমার? আপনি প্রশ্নটা বুঝতে পারছেন? আমি চাচ্ছি লেখাটা এখানে থাকবে না, এই যে আমি কালার করছি না এই লেখাটা, এটা থাকবে কোথায়? এই জি। প্যারাগ্রাফের শেষে। বলতে পারবেন? বলতে পারবেন? এই লেখাটা থাকবে না।
হ্যাঁ এখানে থাকবে মানে আমি মানে কাট করে আমি এখানে তাহলে আনতে কি- চাচ্ছি, কাট করে এখানে আনতে চাচ্ছি, কাট করে এখানে তাহলে আনতে আগে চাচ্ছি। হ্যাঁ কাট করতে হবে, কপি করে দেন নিচে পেস্ট, যেখানে আমি চাচ্ছি সেখানে পেস্ট করে দিব। আচ্ছা কপি দিলাম, তারপর এখানে এসে পেস্ট, তাই তো এরকম। হ্যালো জি ভাইয়া, আচ্ছা, বলতেছি দেখেন। যে শোনেন, শোনা যাচ্ছে না? সিলেক্ট Hello? করে এভাবে সিলেক্ট করে কার্ড দিয়ে দিবেন, কার্ড দিলে এখানে আর থাকবে না, তারপর শেষে ক্লিক করে প্যাচ দিয়ে দিবেন। জি সেটাই বলছি আমি। ওকে, সমস্যা নেই, অথবা কপি দিয়ে Control- করা যাবে, Control C, Control V। হ্যাঁ কন্ট্রোল এক্স, কন্ট্রোল এক্স, হ্যাঁ কন্ট্রোল এক্স প্লাস কন্ট্রোল ভি তারপরে আর কি। ও আচ্ছা, আপনি শর্টকাট জিজ্ঞেস করছেন, আমি ভাবছি যে কিভাবে করবেন। হ্যাঁ ওটা জিজ্ঞেস করি নাই। আচ্ছা যাই হোক, ঠিক আছে, আপনি আইডিয়া কনসেপ্ট ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা এখানে আরেকজন আছে, সৌমেন বিশ্বাস, আনমিউট করো। সৌমেন বিশ্বাস, ভাইয়া শুনতে পাচ্ছ তুমি? হ্যালো হ্যালো, আচ্ছা তাইলে আগে আজকের ক্লাসটা দেখেন, খুব ইম্পর্টেন্ট, টাইম তো প্রায় শেষ, ঠিক আছে। নেক্সট ক্লাস থেকে হচ্ছে মাইক্রোসফট এক্সেল করব, নেক্সট ক্লাস মানে আজ 18 তারিখ মনে হয়, 18 তারিখ থেকে এক্সেল করব। তো এখানে আসেন, ভিউ মেনুতে আসেন, ভিউতে যে অপশনগুলো আছে ইম্পর্টেন্ট এগুলো দেখবো, দেন ব্যাক হচ্ছে আমরা রিভিউতে যে ইম্পর্টেন্ট ক্লাসগুলো আছে এগুলো দেখবো। এখানে ভিউ মেনুতে প্রথমে তো বললাম রোলার অন করে রাখা, ওকে। রোলারের কাজটা কী ছিল, আমার পেজের মার্জিনটা কত ইঞ্চিতে আছে এটা দেখা যায় সহজে, পেজের মার্জিনটা। তারপর গ্রেড লাইন দিলে আমার পেজে কত অংশ লিখতে পারবো, বা আমার একটা ওয়ার্ড বা একটা অ্যালফাবেট কত সেল করে নিল বা কত সাইজে আছে এই বিষয়টা বোঝা যায়। তো এটা আবার অফ করে দেওয়া যায়। আর নেভিগেশন পেনটা হচ্ছে হোম মেনুতে যে ফাইনটা করছিলাম এটার মতোই, সেম টু সেম, মানে এটা এখান থেকেও করতে পারবেন, আপনার হোম মেনু থেকেও করতে পারবেন। তো যেমন নেভিগেশন ফাইন্ড, এখানে চার্টসের ডকুমেন্টে গিয়ে যদি আমি লিখি হয়েন কয়টা আছে এখানে এভাবে দেখা যাবে, এভাবে করে। তো সেম বিষয়টা আমরা হোম মেনু থেকে করতে পারি, একদম সেম। এরপর জুম আছে, 100% আছে। জুমটা মূলত আমাদের কর্নার এখান থেকে করা যায়, এই যে কর্নারে দেখেন স্ট্যাটিক বার, এখানে প্লাস দিলে কিন্তু পেজটা জুম হচ্ছে, ওকে। আবার এটা যদি আমি দিই তাহলে জুম আউট হচ্ছে, মানে পেজটা ছোটো হয়ে যাচ্ছে, ওকে। এটা জাস্ট পেজের পিক্সেলটা চেঞ্জ হয়, জুম হয়, কিন্তু ওই পেজের যে সাইজটা থাকে অরিজিনাল A4 A3 ওটা চেঞ্জ হয় না। এটা জাস্ট আপনি লেখাগুলোকে এভাবে বড় করে দেখতে পারবেন, জুম মানেতেও বুঝেন, এটা সবারই জানার কথা এভাবে। তো আরেকটা বিষয় দেখেন, আমি যখন পেজটা এভাবে বড় করি না, লেখাগুলো এই পাশে চলে গেল না, ঢুকে গেল না, তো এগুলোকে মুভ করার জন্য এই পাশে একটা বার আছে, এখানে এই বারটা যেটা আমি সিলেক্ট করলাম এটা হচ্ছে হরিজেন্টাল বার, এটাকে হরিজেন্টাল বার বলে। এটা চেপে ধরে এটাকে আপনি লেফট রাইট এভাবে করতে পারেন। আবার এই পাশে একটা বাটন আছে, এটা হচ্ছে ভার্টিক্যাল বার, এটাকে চেপে ধরে পেজের আপ অ্যান্ড ডাউন করতে হয়। আর মানে পেজের পেপার যে রোলারটা থাকে এটাকে লেফট রাইট করতে গেলে আমাকে পেজ বড় করতে হবে, দেন আপনার হরিজেন্টাল বার দিয়ে এভাবে লেফট অ্যান্ড রাইট, আর এটা দিয়ে আপ অ্যান্ড ডাউন এটা। তো জুম হচ্ছে আমরা এখান থেকে করতে পারি, আবার এখান থেকে করতে পারি। জুমে যাওয়ার পরে কয়েকটা নাম্বার দিয়ে ওকে দিলে চেঞ্জ হয়ে যাবে, আমি ক্যান্সেল দিচ্ছি। তারপর 100% হচ্ছে, মনে করেন আপনি এটা একটা র্যান্ডম নাম্বার রাখলেন, আপনি চাচ্ছেন এটাকে একদম ফিট করে ফেলতে, তাহলে 100% দিবেন, একদম ফিট হয়ে যাবে এটা। তারপর ওয়ান পেজ, ওইটা পুরো একটা পেজে দেখতে পারবেন। আপনার ল্যাপটপ বা মনিটর যত বড়ই হোক বা যত ছোটোই হোক, আপনি চাচ্ছেন ফুল স্ক্রিনে আপনার পেজটাকে দেখতে, মানে উপর থেকে নিচে সব। তো এখানে ওয়ান পেজে ক্লিক করলে পুরো পেজটা আপনার স্ক্রিনে চলে আসবে এরকম, এই যে দেখেন। আবার মাল্টিপল পেজ দিলে পাশাপাশি আরেকটা পেজ আসবে এভাবে একসাথে, যত বড় সাইজ হয়। তো ওয়ান পেজ হচ্ছে পুরো পেজটাকে আপনি এক স্ক্রিনে দেখতে পারবেন, আর মাল্টিপল পেজ দিলে পাশাপাশি দেখতে পারবেন, এবং পেজ উইডথ দিলে এটা একদম বড় ফিট হয়ে যাবে। এটা একদম ইজি বিষয়। ওয়ান পেজ হচ্ছে পুরো স্ক্রিনের ভিতর নিয়ে আসবে, আর মাল্টিপল পেজ হচ্ছে এটা পাশাপাশি মাল্টিপল পেজ দেখা যাবে, আর পেজ উইডথ হচ্ছে পেজটা পুরো ফিট হয়ে যাবে আমার স্ক্রিন যত বড় হয়। এটা হচ্ছে আমার জুমের কাজ, এগুলো আপনাদের বিভিন্ন সময় দরকার হতে পারে। তারপর এখানে নিউ উইন্ডো নেওয়া, নিউ উইন্ডো এটা নর্মালি আমরা ফাইলে গিয়ে নিউতে গিয়েও নিতে পারি, তবে এটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, একদম খালি আসবে। আর আমরা যদি ভিউ মেনু থেকে নিউ উইন্ডো থেকে নিতে চাই তাহলে আমাদের এই যে লেখাটা ডকুমেন্ট 1 এটা কপি হয়ে আসবে। দেখেন আমার এখানে এখন ডকুমেন্ট 2 হয়ে গেল, এই যে ডকুমেন্ট 1:2।
এখন এটা আমি একসাথে চালিয়ে যে দেখেন এখানে দেখেন দুটা ডকুমেন্ট, এটা ডকুমেন্ট 1, এটা ডকুমেন্ট 2, এটা মানে একটাকে ডুপ্লিকেট করে আরেকটা লিখা। এখানে যাবেন, এই যে স্ক্রিনে যাবেন, এখান থেকে ওয়ার্ড কপি করে দিলে এরকম পাশাপাশি দুটো চলে আসবে। এটা হচ্ছে ম্যাক্সিমাইজের কাজ। এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আপনি এখানে যা লিখবেন দেখবেন দুই পাশেই লেখা যাবে। ওকে, দুই পাশেই লেখা যাবে। তো এটা হচ্ছে বিষয়, আপনারা একসাথে যদি দুইটা ফাইলে কাজ করতে চান এভাবে করতে পারেন। আবারও দেখাচ্ছি, নিউ উইন্ডো দিবেন, তারপর পাশাপাশি আনার জন্য নর্মালি আমার এটা যেহেতু উইন্ডোজ 11, আমার এটা হচ্ছে উইন্ডোজ 11, এখানে ডিফল্টভাবে হচ্ছে স্ক্রিন আলাদা করা যায়। এখানে দুইটা মোড আছে, মানে পাশাপাশি দুইটা অ্যাপ্লিকেশন হচ্ছে দেখা যায়। বাট আপনারা যারা উইন্ডোজ 11 ইউজ করেন না, উইন্ডোজ 10 ইউজ করেন, তাদের ওখানে হচ্ছে ভিউতে এসে এই অ্যারেঞ্জ অল বা ভিউ সাইড বাই সাইড এই অপশনগুলো অ্যাড করতে পারেন। যেমন ভিউ সাইড বাই সাইড দিলে পাশাপাশি দুটো চলে আসবে এটা। আর এখানে অ্যারেঞ্জ অল দিয়ে কিন্তু আরও বিভিন্ন মোড দেখা যায়, এভাবে আপ অ্যান্ড ডাউন, ভিউ সাইড বাই সাইড পাশাপাশি, এভাবে হচ্ছে কাজগুলো করতে হয়। তারপরে স্প্লিট দিতে পারেন, স্প্লিট মানে দুইটা ফাইল একসাথে থাকবে। দেখেন আমার এখানে পুরোটা কিন্তু ঢুকে গেলো, এভাবে আবার উপরটাতে আপনি মুভ করতে পারেন, এটা দিলে পেজ নিচেরটা মুভ করতে পারেন একসাথে। তো এমএস ওয়ার্ডে যদি আপনি মাল্টিপল ফাইল নিয়ে কাজ করে থাকেন, এই স্প্লিট, অ্যারেঞ্জ অল, ভিউ সাইড বাই সাইড এগুলো খুবই গুরুত্বপূর্ণ। যেমন আমি যদি আরেকটা ফাইল নিই, এখান থেকে নিউতে যাই, মনে করেন স্ন্যাপশট ক্যালেন্ডার, এটা নিলাম। এখন আমার এখানে দুইটা ফাইল, একটা হচ্ছে গুড ডকুমেন্ট 2 আর একটা হচ্ছে ডকুমেন্ট 1। এখন আমি চাচ্ছি এগুলাকে স্প্লিট করে দেখতে, সেপারেট করে দেখতে। এখানে ভিউ মেনু, স্প্লিট, দেখেন ওকে, এভাবে স্প্লিট করতে হয়, এখানে অর্ধেক এখানে অর্ধেক এটা। তো ক্লোজ করে দিতে পারেন, এখানে রিমুভ স্প্লিট আছে, এটা রিমুভ দিলে চলে আসবে, এখানে রিমুভ স্প্লিট থাকবে। এরপর আপনি সুইচ উইন্ডোজ করতে পারেন, ডকুমেন্ট 1, যদি আমার ডকুমেন্ট 2 থাকে এখানে, যে ডকুমেন্ট 2 নিলাম। এখন ডকুমেন্ট আচ্ছা 3 এটা, তো ভিউ মেনুতে এসে ডকুমেন্ট 1 দিলে 1 শো করবে, ডকুমেন্ট 3 দিলে ডকুমেন্ট 3 শো করবে। এভাবে হচ্ছে এক ফাইল থেকে আরেক ফাইলে ট্রান্সফার হওয়া যায়, শুধুমাত্র এমএস ওয়ার্ডের জন্য। ওকে, এবং এই অপশনগুলো হচ্ছে এমএস এক্সেলেও আছে। তো এক্সেলে যখন কাজ করবেন, এক্সেলের অপশনগুলো ইউজ করবেন, তখন এক্সেলের প্রোগ্রামের উপরেই কাজটা হবে। আর এখন এমএস ওয়ার্ডে কাজ করতেছেন, এটা এমএস ওয়ার্ডের উপরেই হবে, এটা হচ্ছে বিষয়। তো আমি আপনাদেরকে এখানে ভিউ মেনুতে রোলার, গ্রেড লাইন, নেভিগেশন পেন, জুমের সাবস্টিটিউট এখান থেকে দেখাইলাম, তারপর এখান থেকেও দেখাতে পারলাম। এরপর হচ্ছে নিউ উইন্ডো নেওয়া, অ্যারেঞ্জ করা সব প্রোগ্রামকে, তারপর ভিউ সাইড বাই সাইড দুটা এমএস ওয়ার্ডের ফর্ম আপনি পাশাপাশি দেখতে পারেন। তারপর সুইচ উইন্ডোসে গিয়ে আমরা ডকুমেন্টগুলো সুইচ করে দিতে পারি। এরপর এগুলো হচ্ছে আমাদের পরে দেখবো আমরা, এখন আপাতত রিভিউতে আসেন। রিভিউতে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের রেস্ট্রিক্ট এডিটিং। রেস্ট্রিক্ট এডিটিং ভালো করে শুনেন, এখানে কি বলছে, লিমিট হাউ মাচ আদার ক্যান এডিট অ্যান্ড ফরম্যাট দ্য ডকুমেন্ট। আচ্ছা, এর আগে আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলি, আচ্ছা সবাইকে জিজ্ঞেস করি, যারা শুরু থেকে ক্লাস করছেন বা ক্লাস 2 নাম্বার থেকে ছিলেন, আপনাদের একটা ফাইলে পাসওয়ার্ড দেওয়া শিখেছিলাম, মনে আছে? জাস্ট আনমোড করে বলেন, সমস্যা নাই। ফাইলে পাসওয়ার্ড দেওয়া দেখিয়েছিলাম, মনে আছে কিনা কারো? ফাইলে পাসওয়ার্ড, আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো আমি আবারও দেখা, মনে আছে ভাইয়া? আচ্ছা, ফাইলে পাসওয়ার্ড দিতে হলে এই যে আমার ডকুমেন্ট 1, এটা আমি আগে একটু সেভ করে রাখি। তো আমার ফাইলের নামটা কি, XYZ, এটা আমি ডকুমেন্টে সেভ করছি। তো ফাইলে এখানে ইনফরমেশনে প্রটেক্ট ডকুমেন্ট, তারপর এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড, এখান থেকে একটা পাসওয়ার্ড দিবেন। ওকে, আবার 1 2 3 4, ওকে, এই পাসওয়ার্ড দেন আপনার হচ্ছে সেভ দিবেন, নাহলে পাসওয়ার্ডটা সেভ হবে না। ক্লোজ করে দিলাম। এখন আমি যখন দিস পিসি থেকে ওই ফাইলটা ওপেন করব, বা পরের দিন এসে যখন ফাইলটা ওপেন করব, XYZ ফাইলটা, আমার হচ্ছে পাসওয়ার্ড দিয়ে ওপেন করতে হবে। এই যে দেখেন, পাসওয়ার্ড দিয়ে ওপেন করতে হচ্ছে, এটা হচ্ছে আপনার ফাইলে পাসওয়ার্ড দেওয়া। কোথা থেকে করে, ফাইল মেনুতে ইনফরমেশন, দেন আপনার হচ্ছে প্রটেক্ট ডকুমেন্ট। তো এটাকে এভাবে কেটে দিয়ে ওকে দিয়ে সেভ দিলে পাসওয়ার্ডটা রিমুভ হয়ে যাবে। তো রিভিউ মেনুতে আবার এই রেস্ট্রিক্ট এডিটিংটা হচ্ছে, যদিও এটা ফাইল মেনুতে এখান থেকে করা যাবে, এই যে রেস্ট্রিক্ট এডিটিং এখান থেকে করা যাবে, বাট যেহেতু রিভিউ মেনুতে ঢুকলাম, এখান থেকে দেখেন এখানে রেস্ট্রিক্ট এডিটিং আছে, রেস্ট্রিক্ট এডিটিং, দেন আপনার হচ্ছে ফরম্যাট রেস্ট্রিকশন। ফরম্যাট রেস্ট্রিকশন মানে হচ্ছে উপরে যে মেনুগুলো আপনাদেরকে দেখাইছি না, এই যে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন,
বা কালার করা, ফাইন্ড, রিপ্লেস। তো এই ফরম্যাটগুলো হচ্ছে কি হয়ে যাবে, অ্যাক্সেস ব্লক হয়ে যাবে, মানে আপনার পেজে কেউ ইউজ করতে পারবে না আপনি যদি পাসওয়ার্ড না দেন। তো ফরম্যাট রেস্ট্রিকশন এটা অন করে দিবেন। তারপর হচ্ছে এডিটিং রেস্ট্রিকশন, মানে এখানে এই যে পেজ পুরা ডকুমেন্টটা বানাইলাম এখানে কেউ লিখতে পারবে না, ইজি বিষয়। একটা হচ্ছে ফরম্যাট রেস্ট্রিকশন আর একটা হচ্ছে এডিটিং রেস্ট্রিকশন, কেউ লিখতেও পারবে না, আবার কেউ কি এই ফরম্যাটগুলোও ইউজ করতে পারবে না। দেন আপনার এখানে ইয়েস এন্টারপ্রাইজিং প্রোটেকশন দিয়ে একটা পাসওয়ার্ড দিবেন, 1234 ওকে। এভাবে ওকে দিলে এটা কিন্তু এখন হাইড হয়ে যাবে। আর আমি 2 ধরনের পাসওয়ার্ড দিয়েছিলাম, একটা হচ্ছে রেস্ট্রিকশন, ফরম্যাট রেস্ট্রিকশন, আর একটা হচ্ছে এডিটিং রেস্ট্রিকশন। ফরম্যাট দেখেন আমার সবগুলো কিন্তু ব্লার হয়ে গেলো। এখানে আমি একটা চাইলেও এভাবে সিলেক্ট করে বোল্ড করতে পারবো না, ইতালিক করতে পারবো না, বা ইনসারে যদি যাই পিকচার অ্যাড করতে পারবো না, কমেন্ট অ্যাড করতে পারবো না, তারপর আবার ডিজাইনে গেলে কালার চেঞ্জ করতে পারবো না। তো এই বিষয়গুলো হচ্ছে রেস্ট্রিক্ট হয়ে গেলো। এটা মূলত ফরম্যাট রেস্ট্রিকশন দেওয়ার কারণে। আর এটা হচ্ছে এডিটিং রেস্ট্রিকশন দিয়েছিলাম, এখানে আমি লিখতে পারবো না। দেখেন আমি কিন্তু পেজে লিখতে চাচ্ছি, লিখতে পারতেছি না। ওকে, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, লিখতে পারতেছি না। তো এই ধরনের যদি আপনারা কোথাও টেম্পোরারি যান, ইম্পর্টেন্ট কোনো ফাইল করেন, উইন্ডো শো থাকবে, তখন যদি দেখেন কেউ ডিস্টার্ব করবে তখন আপনি এই পাসওয়ার্ডটা দিয়ে রাখতে পারেন। কেউ সেটা এডিট করতে পারবে না, একটা ডকুমেন্টও ডিলিট করতে পারবে না এটা। তো এখন এটা রিমুভ করতে গেলে সেমভাবে আপনারা রিভিউতে আসবেন, রেস্ট্রিক এডিটিংয়ে আসবেন, অ্যাস্ট্রপ প্রোটেকশন থেকে আগের পাসওয়ার্ডটা দিয়ে দিবেন 1234 ওকে। তাহলে এখন আপনি এইটার সব ফরম্যাট অ্যাপ্লাই করতে পারবেন। সিলেক্ট করে কালার অ্যাড করতে পারেন এভাবে, তারপরে হচ্ছে কি করা যায়, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারেন এবং লিখতেও পারবেন যেটা আপনি চাচ্ছেন। এটা তো এটা হচ্ছে আমাদের রেস্ট্রিক এডিটিং। তো সেম প্যানেলটা ফাইল মেনুতে আমরা ইনফরমেশনে প্রোটেক্ট ডকুমেন্ট রেস্ট্রিক এডিটিং থেকেও করতে পারি, এটা বিষয়। তো এখানে আমাদের সবচেয়ে বেশি ক্রুশিয়াল থিংস হচ্ছে ইনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড, আর এটা হচ্ছে রেস্ট্রিক এডিটিং। ইনক্রিপ্ট উইথ পাসওয়ার্ডটা হচ্ছে পুরো ফাইলটাকে প্রোটেক্ট করা, আর রেস্ট্রিক এডিটিং হচ্ছে আমার ভিতরে যে ফাইলটা থাকে ওখানে যাতে কেউ এডিট করতে না পারে, এটা কারণে দরকার হয়। তো এতটুকু হচ্ছে আমাদের ভিউ মেনুতে দেখাইছিলাম, তারপর হচ্ছে রিভিউ মেনুতে রেস্ট্রিক এডিটিং। আচ্ছা, এরপর নিউ কমেন্ট করা যাবে। আমরা যদি কোনো একটা অপশন নিয়ে, আচ্ছা এই কমেন্টটা হচ্ছে আমাদের এই ইনসার্টে এই কমেন্ট করছিলাম না, এই কমেন্টের মতো। এটার কাজ কী ছিল, কমেন্ট করা। আচ্ছা জিজ্ঞেস করি, ইনসার্টে যারা ক্লাস করছিলেন ওখানে কমেন্টের কাজ কী ছিল বলেন, কমেন্ট কী কাজে ব্যবহার করতে পারি দেখি, কার সাহস আছে কে মুট করে বলতে পারেন দেখি, বলেন বলেন আহসান ভাই বলেন। কমেন্ট ভাইয়া কোনো একটা মানে ওয়ার্ড বা আপনার যে মানে সেন্টেন্স আছে সেটাকে মিন করার জন্য। আচ্ছা ভাইয়া এটা মনে হয় অতিরিক্ত কোনো তথ্য মানে যোগ করার জন্য আর কি ব্যবহার করা হয়। এটা হিডার ফুটার করার সময় আমরা অতিরিক্ত ভাবে কমেন্ট ব্যবহার করতে পারি। আচ্ছা ভেরি গুড। হাদি ভাই বলেন, আমি আরো কমেন্টসে বলেন। হাদি ভাই বলেন। এখানে ডকুমেন্টে অনেকগুলা শব্দের মধ্যে আমি স্পেসিফিক ওখানে যদি কোনো কিছু মানে যুক্ত অ্যাড করতে চাই, সেক্ষেত্রে আপনার কমেন্টসটা মানে পরবর্তীতে আমি যেন বুঝতে পারি যে এখানে আমার কিছু যুক্ত করার প্রয়োজন, এই জন্য আর কি। আচ্ছা দেখেন, কমেন্ট হচ্ছে ওই কমেন্ট করে না ফেসবুকে কারো ছবিতে জাস্ট লুকিং লাইক অফ ওয়া বলে না, ওইগুলো আর কি। তো এখানে সিলেক্ট করলাম, এই যে যেমন ধরো ডকুমেন্ট লোক প্রফেশনালি প্রডিউসড। কমেন্টে যখন যাবেন এখানে এক্সপ্লেইন কি বলছে, অ্যাড এ নোট অ্যাবাউট দিস পার্ট অফ দ্য ডকুমেন্ট। তার মানে পাশে কি করা, সাইড নোট করা, কোনো একটা ট্যাক্স নিয়ে পাশে সাইড নোট করা, এটা হচ্ছে কমেন্টের কাজ। মানে কোনো একটা বিষয় দেখছেন, ওটা নিয়ে আপনি কোনো মন্তব্য দিতে যাচ্ছেন, আপনার মনের কথা বোঝাতে যাচ্ছেন, এটা হচ্ছে কমেন্টের কাজ। এক কথা এখানে বলেই দিছে, অ্যাড এ নোট অ্যাবাউট দিস পার্ট অফ দ্য ডকুমেন্ট, কোনো কিছু পাশে কি করা, কমেন্ট করা, নোট করা। যেমন মনে করেন আমার এই লেখাটা কি করতে হবে, কালার চেঞ্জ করতে হবে, আমি এখানে নোট করে রাখতে পারি কালার চেঞ্জ করতে হবে। তারপর মনে করেন এখানে আমি লিখলাম থিমস অ্যান্ড স্টাইল অলসো কিপ ইউর ডকুমেন্ট কোঅর্ডিনেটেড, এটা কমেন্ট করলাম। ফরের ফাইলে ট্যাক্স দরকার নাই, এটা। এবার হচ্ছে আমি কমেন্ট কি করতে পারি, দিতে পারি, এটা হচ্ছে বিষয়।
কোনো একটা লাইন নিয়ে আপনি পাশাপাশি একটা সাইড নোট দিবেন। তো এইগুলো ডিলিট করতে গেলে বা নতুন একটা যদি কমেন্ট অ্যাড করতে যান, আবার ওই রেস্ট্রিকশনটা বা ওই এডিটিংটা হচ্ছে রিভিউ মেনুতে করে। তার মানে কমেন্টের সব ডিটেলস কোথায়? রিভিউ মেনুতে। রিভিউতে আসেন, এই যে ডিলিট করা যাবে, তারপর হচ্ছে প্রিভিয়াস দেওয়া যাবে, নেক্সট দেওয়া যাবে। শো কমেন্ট দিলে সবগুলো কমেন্ট শো করবে। ওকে, শো কমেন্ট দিলে সবগুলো দেখা যাবে, আবার অফ করে দিলে চলে যাবে এভাবে। তো এখানে ক্লিক করে আপনি আবার প্রিভিয়াস কমেন্ট, নেক্সট কমেন্ট এবার মুভ করতে পারেন। আগের কমেন্টটা কীরকম, পরের কমেন্টটা কীরকম, এগুলো এখান থেকে দেখা যায়। আর একেবারে ডিলিট করতে হলে এখানে ক্লিক করে ডিলিটে ক্লিক করতে পারেন, এভাবে ক্লিক করে ডিলিট করা যায়। তো এটা হচ্ছে কমেন্টের কাজ। এবং এই যে অপশনটা, এটা কিন্তু প্রতিটা প্রোগ্রামে আছে। আর হচ্ছে আমরা নেক্সট ক্লাসে এক্সেল করাবো বলছিলাম, বাট আমরা হচ্ছে আরও কতগুলো বেসিক বিষয় আমাদের জানার আছে। নেক্সট ক্লাস হচ্ছে আমরা শিখব কি, দেখেন এই যে দিস পিসি না, এই দিস পিসিতে যে ডকুমেন্টগুলো আছে, ডেস্কটপ, ডাউনলোড, ডকুমেন্ট, পিকচার, এগুলোতে ডকুমেন্ট রাখা উচিত কিনা বা কীভাবে রাখতে হয়। তারপর হচ্ছে কীভাবে ফোল্ডার বানাতে হবে, ওকে, কীভাবে একটা ফোল্ডার বানাইতে হবে, ফোল্ডারে কীভাবে ছবি অ্যাড করতে হবে বা বিভিন্ন ডকুমেন্ট অ্যাড করতে হবে, বা হতে পারে একটা ফাইল থেকে আরেকটা ফোল্ডারে আপনি কীভাবে ডকুমেন্ট ট্রান্সফার করতে পারবেন, ওকে, বা উইন্ডার কি। তারপর আমার কোনো একটা ইম্পর্টেন্ট ডকুমেন্ট হলে বা অ্যাপ্লিকেশন হলো, ওটাকে কীভাবে টাস্ক পারে আমি আনবো, তারপর কম্পিউটারে কীভাবে পাসওয়ার্ড দিব, কীভাবে ছবি সেট আপ করবো, কীভাবে ওয়ালপেপার দিব, ওকে, মানে পার্সোনালাইজেশন করব। এরপরে স্টার্ট মেনুতে এসে এখানে যে সেটিংস অপশনটা, এই যে সেটিং, এই বিষয়গুলো আপনাদেরকে দেখাই দিব। কীভাবে আপনি উইন্ডোজ আপডেট দিবেন, কীভাবে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি করবেন, ওকে, টাইম অ্যান্ড ল্যাঙ্গুয়েজ কীভাবে অ্যাড করবেন, এগুলোর বেনিফিট কী বা কী কী প্রবলেম হতে পারে, নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট, কীভাবে ব্লুটুথ আপনি কানেক্ট করবেন, সিস্টেম কীভাবে চলে, ওকে, এই বিষয়গুলো আপনাদেরকে আমি দেখাই দিব। তারপর হচ্ছে একটা কম্পিউটারে কত জিবি র্যাম আছে বা কত প্রসেসর আছে, তো এই টাইপের ডিটেলসগুলো হচ্ছে কীভাবে আপনারা কম্পিউটারে বুঝবেন বা কীভাবে সেট আপ করবেন, এই বিষয়গুলো হচ্ছে আপনাদেরকে নেক্সট ক্লাসে আমি দেখাই দিব। নেক্সট ক্লাস কখন? শনিবারে না, 17 তারিখ। ওকে, 17 তারিখ হচ্ছে, তাড়াতাড়ি জয়েন হয়ে দেবেন। ওই দিন প্রায় 50-1 ঘন্টা ক্লাস করাবো আপনাদের এভাবে। তো আমাদের হচ্ছে নেক্সট ক্লাসের টাস্ক থাকবে, এটা মানে কোনো কাজ নাই, বাট এটা আমরা নেক্সট ক্লাসে করবো আর কি। ওকে, তো এই যে এমএস ওয়ার্ড এক্সেল আপনাদেরকে দেখাবো বা ওয়ার্ড দেখাইলাম, এগুলো হচ্ছে কিন্তু বেশি ইম্পর্ট্যান্ট ওই পার্সোনালাইজেশনটা। ওকে, একটা পার্সোনাল কম্পিউটার নিলে বা একটা অফিসের ডেস্ক নিলে আপনাকে এই কাজগুলো দিবে। মানে বা ধরেন আপনি কোথাও বাইবা দিতে গেছেন, কোথাও প্র্যাকটিক্যাল এক্সাম দিতে গেছেন কম্পিউটার অপারেটর হিসেবে, আপনাকে বলবো আপনি একটা ফোল্ডার বানাইতে পারেন কিনা, আপনি একটা ফাইল বানাইতে পারেন কিনা, বা একটা ফাইল ম্যানেজ করতে পারেন কিনা, বা বলতে পারবো ওই ফাইলের রিনেম চেঞ্জ করো। এরকম বিভিন্ন ধরনের পার্সোনালাইজেশন সেটিংস বিষয়ক আপনার কাজ জিজ্ঞেস করতে পারে। তো এটাও হচ্ছে এই কোর্সের ইনক্লুডিং। আমরা হচ্ছে নেক্সট ক্লাসে এই টাইপের কাজগুলো শিখবো। ওকে, আর এরপরের ক্লাসে গিয়ে আমরা মাইক্রোসফট এক্সেলে কী করব, জাম্প করব। মাইক্রোসফট এক্সেল আরও ইম্পর্টেন্ট একটা বিষয়। তো আজকে হচ্ছে আমাদের 7 নম্বর ক্লাস ছিল, এবং এটার মধ্যে কোনো প্রশ্ন আছে কিনা বলেন, এখানে কোনো প্রশ্ন আছে কিনা বলেন। ভাই আপনি জি ভাইয়া, আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। ওই যে আপনি এই যে একটা ওয়ার্ড ফাইল ওপেন করার পরে কি র্যাঙ্ক না কি দিয়ে যে অনেকগুলি যে ওয়ার্ড আসে, 200 বা 500 যে ওয়ার্ড আসে, এটা একটু দেখা দরকার। এটা হচ্ছে এইভাবে এটা কি দিয়ে থেকে ইকুয়াল দিবেন। কিবোর্ড থেকে হচ্ছে ইকুয়াল দিবেন, তারপর অ্যান্ড আর এন ডি এভাবে লিখবেন। আমি যেভাবে লিখতেছি এটা বাইরে একটাও লিখবেন না, নাহলে ভুল হবে। তারপর ব্র্যাকেট দিবেন, এখানে একটা নাম্বার দিবেন 200 বা 300 যাই হোক। তো লাস্ট ব্র্যাকেট দিয়ে এন্টার করলে এভাবে ফর্মুলা আসবে, এটা হচ্ছে ফরম্যাট। তো এরপর আরেকটা আছে র্যান্ডের জায়গায় আপনি লরেমও লিখতে পারেন, লরেম এভাবে লিখলে কিন্তু ট্যাক্স আসে। তো এখানে হচ্ছে দুইটা সূত্র, একটা হচ্ছে লরেম আর একটা হচ্ছে র্যান্ড। এটা দিলে হচ্ছে ট্যাক্স আসে। আর কোনো প্রবলেম আছে আপনাদের? ভাই আপনি ডাকছিলেন আমাকে, সময় ওয়াইফাইটা বেশি ডিস্টার্ব করতেছিল তো। ও আচ্ছা আচ্ছা, এখন ফ্রি আছেন? হ্যাঁ হ্যাঁ ভাই। আচ্ছা, এই যে কমেন্টটা না, এই কমেন্টটা কেন ইউজ করবো বলেন? কমেন্টটা মনে করেন যে ভাই আমি কোনো কিছুর পাশে একটা সাইড নোট দিতে চাইছি, তখন ওরকম ধরেন আমি একটা কোনো শব্দের অর্থ বুঝতেছি না, ওই শব্দের অর্থটা আমি পাশে লিখে রাখতে চাইলাম, এইসব কারণে আমি কমেন্টসটা ইউজ।
করতে পারি। ভেরি গুড, ভেরি গুড। আর এই ইকুয়েশনটা কখন ইউজ করতে পারি? এখানটা ভাই আমি ম্যাথমেটিক্যাল সকল কাজ করব, যেমন ধরুন আমি ম্যাথমেটিক্যাল একটা প্রশ্ন করতে চাইছি স্টুডেন্টদের জন্য, বা কোনো একটা ম্যাথের ফর্মুলা বোঝাতে চাইছি কাউকে, তখন আমি ইউজ করতে পারি আর কি। ওকে, ঠিক আছে। আচ্ছা, আর ভাইয়া, কোনো প্রশ্ন আমরা যে আছে? পরীক্ষা দিলাম ওইগুলার হচ্ছে স্কোর যদি আমরা দেখতে পারতাম তাহলে ভালো হতো। স্কোরটা পেয়ে যাবেন। স্কোরটা অনেকগুলো স্টুডেন্ট পাঠাইছে তো, প্রায় 114 জন। এগুলো হচ্ছে আস্তে আস্তে দেখতে হয়। এমসিকিউ তো টু ফরম্যাটে দেওয়া যায়, কিন্তু ওই সিকিউ গুলা একটু বুঝতে হয়। আর এখানে অনেকে র্যান্ডম কতগুলো আনসার দিছে, এগুলো একদমই জানে না। আইসিটির ফুল ফর্ম জানে না, ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি, কম্পিউটার শিখতেছেন। জি। আচ্ছা, এগুলো হয়ে যাবে। আমি আপনাদেরকে দিয়ে দিব একটা পিডিএফ ফাইল বানাই, কে কত মার্ক পাইছেন। 50 পরীক্ষা ছিল তো। আচ্ছা। আর হচ্ছে প্রতি প্রোগ্রামের পরে জি। একটা একটা পরীক্ষা দিতে হবে। মানে এক্সেল যখন শেষ করব আর 5-6টা ক্লাস, তখন এক্সেলের উপর একটা পরীক্ষা দিবেন আপনারা। এটা হচ্ছে বিষয়। ঠিক মার্ক আছে। পেয়ে যাবেন। জি। ভাইয়া পাওয়ার পয়েন্ট দেখাবেন না? পাওয়ার পয়েন্ট এক্সেলের পরে। ভাইয়া, রুলারের কি কোনো মানে স্ট্যান্ডার্ড মেজারমেন্ট আছে? মানে রুলারের ক্ষেত্রে যে রুলার যেটা দেখেছিলেন যে বর্ডার দেওয়া যাবে বা ইয়ে করা যাবে, মানে কোনটা ইউজুয়ালি মানে করা হয়? মার্জিনটাই করে, এখন তো বর্ডার ইউজ করে না। না না, ইউজ করে না, মানে কোনো মানে প্রিন্ট আউট করার আগে কোনো কিছু একটা ফিক্সড করে নিতে হবে কিনা? হ্যাঁ, অবশ্যই। এই যে পেজ সেটআপ, এই যে লেআউটে পেজ সেটআপ না, মার্জিন, তারপর ওরিয়েন্টেশন, সাইজ, কলাম, এগুলো হচ্ছে সেটআপ করে নেবেন। এগুলো অবশ্যই সেটআপ করতে হবে। ওকে, এগুলো সেটআপ করে তারপর প্রিন্ট করবেন আপনি। এই যে মার্জিনটা, এইটা। স্যার একটা বিষয় ছিল স্যার, ওই যে হোম মেনুটা যেটা, হ্যাঁ, ওটা তো শুরুতে থাকে স্যার, আমার এটা মাঝখানে চলে গেছে, এখন বারবার ডিস্টার্ব হয় স্যার, কি করা এটা একটু? এটাকে কানে ধরে আপনি সামনে নিয়ে আসেন। কানে কানে ধরে সামনে নিয়ে আসেন, চলে আসবে। মানে সিলেক্ট করে টানতে হবে? হ্যাঁ, চেপে ধরে টান দিলে চলে আসবে। আর আপনার আচ্ছা ভাই, ভাই আর একটা প্রশ্ন বলতেছি যে ধরেন আমি যদি পরীক্ষার খাতায় যেভাবে মার্জিন মারি ওভাবে মার্জিন দিতে চাইলে কি দেওয়া যাবে পেজে? মানে দুই সাইডে মানে যে হ্যাঁ, দুই সাইডে, মানে পুরো চারপাশে না। দিতে পারবেন, কাস্টমাইজ করবেন। এই যে আমরা পেজের মার্জিনটা কোথা থেকে দিতাম ভাইয়া? লেআউট থেকে না? পেজের মার্জিন, হ্যাঁ হ্যাঁ, পেজের মার্জিন লেআউট। এই আচ্ছা, মার্জিন থেকে দিতাম, তাই না? এই যে কাস্টম মার্জিনে আসবেন, এখানে যেমন আমরা উপরে দিই না, টপ দিই, তারপর হচ্ছে পাশে লেফট দিই। তো আপনি বটম আর রাইট হচ্ছে 0 করে দিবেন। আচ্ছা আচ্ছা। বটম আর রাইট 0 করে দিলে হয়ে যাবে। আচ্ছা ভাই, থ্যাংক ইউ। ভাইয়া, আরেকটা কোশ্চেন ছিল যে প্রিন্টার যে সেটআপ করেন, যে বলছেন যে প্রিন্টারের যে নাম্বারটা দেওয়ার জন্য, ওরা কি শুধু এইটাই সেটআপ করে না অন্য কোনো কিছু সেটআপ করে প্রিন্টারের সাথে ল্যাপটপ করতে হলে? আচ্ছা শুনেন, আপনার একটা যখন প্রিন্টার থাকবে, প্রথমে তো কেবল দিয়ে কানেক্ট করবেন। আপনার 2টা কেবল থাকে, ওগুলো দিয়ে কানেক্ট করলেন। এখন আপনার যে প্রিন্টারটা, যে মডেল, ওই অ্যাকুরেট মডেল অনুযায়ী ওদের কোম্পানির ওয়েবসাইট থেকে একটা ড্রাইভার ডাউনলোড করতে হবে। ওই ড্রাইভার ডাউনলোড করে তারপর আপনাকে সেটআপ করতে হবে, দেন আপনি ওই প্রিন্টারটা ইউজ করতে পারবেন। ও আচ্ছা, এটা শুধু ওরাই করে দিবে তাই তো? মানে এটা তো আমার মানে করার কোনো অপশন নাই? না, পারবেন অবশ্যই। আপনি গুগল ক্রোমে গিয়ে চার্জ দিবেন, আপনার যে প্রিন্টার মডেল না ওটা লিখবেন, তারপর বলবেন প্রিন্টার ড্রাইভার, এরপর আপনি অপশন ক্লিক করে ডাউনলোড করে নিলে সেটআপ করে নিয়ে হয়ে যাবে। অথবা আপনি ইউটিউবে একটা ভিডিও দেখবেন এইভাবে সেটআপ করে প্রিন্টার। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার একটা প্রশ্ন ভাই। অবশ্যই বলেন, হ্যালো, বলেন। আমি একটু বলছি। আমার একটু সমস্যা চতুর্থ ক্লাসে ছিল, ওই যে স্ন্যাপেক টুলের মাধ্যমে যে স্ক্রিনশটের মধ্যে ভিডিওটা, একটা সমস্যা ছিল ভাই আমার। আমি এটা একটু কাইন্ডলি যদি করতে পারতেন, আমি উপকৃত হতাম আর কি। আচ্ছা, আমি বলি। এটা হচ্ছে এই যে স্ন্যাপিং টুল, আমি যদি ক্লিক করি, আমার এখানে কিন্তু এই যে ভিডিও মোড আসে। ওকে, আচ্ছা, এই যে স্ন্যাপিং টুলটা, এটা কোনো আলাদা সফটওয়্যার না। ওকে, এটা আলাদা কোনো সফটওয়্যার না, এটা হচ্ছে উইন্ডোজে ডিফল্ট ভাবে থাকে, মানে যে কেউ এটা পাবে। আপনি সফটওয়্যার ইনস্টল না করলে যে কেউ পাবে। তো শোনেন, এই ফিচারসটা হচ্ছে বা এই অপশনটা হচ্ছে উইন্ডোজ 11 এর জন্য, যারা উইন্ডোজ 11 ইউজ করে তাদের জন্য। তো আমি দেখছিলাম আপনার উইন্ডোজ 10। ওকে, তো আপনি উইন্ডোজ 10 হচ্ছে না। হ্যাঁ, আচ্ছা, এই ক্ষেত্রে কি করতে পারেন? স্ক্রিন রেকর্ডের জন্য কি করতে পারেন দেখেন। স্ক্রিন রেকর্ডের জন্য অনলাইনে অনেকগুলো কি থাকে, সফটওয়্যার থাকে। যেমন আপনি যদি লিখেন স্ক্রিন
রেকর্ডার উইথ ভয়েস ডাউনলোড। ওকে, দিলে কিন্তু অনেকগুলো ওয়েবসাইট আসবে, এগুলোতে গিয়ে আপনি যে কোনো একটা সফটওয়্যার ডাউনলোড করে নেবেন। এটা একটু ফেমাস বিষয়, যে স্ক্রিন রেকর্ড আছে না, এটা ডাউনলোড করে নেবেন। এটা দিলে আপনার স্ন্যাপিং টুলের মতোই কাজ করবে। আর যেটা আমি বর্তমানে ইউজ করি, যে আপনাদের ক্লাস রেকর্ড করার জন্য OBS স্টুডিও, এটাও চাইলে ইউজ করতে পারেন, তবে এটা একটু বাড়ি বেশি এটা। ওকে, তার মানে হচ্ছে স্যার আপনার কি করতে হবে, আলাদা অ্যাপস ইউজ করতে হবে। সেজন্য তো ভাই আমার হচ্ছে উইন্ডোজ 10, সেজন্য হয় না, আমার ভিডিওটা আসে না। আমি কি আরেকটা কাজ করতে পারেন আপনি, উইন্ডোজ 10 এ উইন্ডোজ 11 এ কনভার্ট করে নিতে পারেন, একটা দোকানে গিয়ে সেটআপ করে নেবেন। আচ্ছা, থ্যাংক ইউ ভাই, অ্যাপ্রিশিয়েট। আর একজন এসএ একাডেমি বলতে চাইলেন, বলেন। জি, স্যার বলতে চাচ্ছিলাম, আমাদের তো দুইটা গ্রুপ ছিল, মেবি একটা হচ্ছে মেল, একটা হচ্ছে ফিমেল। ক্লাসের যে ডিউরেশন গুলো এইভাবে করা হয়েছিল, তো আমি তো ফিমেল গ্রুপ থেকে জয়েন করছি, তো এখানে দেখতেছি মেল ফিমেল দুইজনেই আছে, এটার জটিলতাটা কি? মেল ফিমেল দুজনে একসাথে ক্লাস করতেছে, এটা তাই তো? জি, কম্বিনেশন হয়ে গেছে। ও আচ্ছা, এখন কথা হচ্ছে, আমার যে জাহেদ ভাই আপনাকে চিনেন, যে ইনস্ট্রাক্টর, আমার সাথে ওনার হচ্ছে এগ্রিমেন্ট। ওকে, আমি শুধু লিংক ক্রিয়েট করে ক্লাসের লিংকটা ওনাকে পাঠিয়ে দিব, উনি আপনাদেরকে ক্লাস দিয়ে দিবেন। ওকে, এরপরে পরে গিয়ে আমি পেমেন্টটা নিব এভাবে। তো এই বিষয় হচ্ছে আমি জানি না, আপনার ওনাকে জিজ্ঞেস করতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে, আপনার কি কোনো সমস্যা হচ্ছে, মানে বলেন, আমাকে বলতে পারেন। না স্যার, সমস্যা না, মানে ওই যে ওনারা মানে এরকম একটা ফরম্যাটিং দেখেছিলাম আর কি, তো আমি চিন্তা করতেছি কি যে আমি কি উল্টা আবার আরেকটাতে ঢুকে গেলাম কিনা। ও আচ্ছা, না সমস্যা নাই, ঠিক আছে। এটা মূলত মনে হয় আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপের জন্য বুঝতে যে আপনার যে ক্লাসের রুটিনটা যদি একটু পেজে দিয়ে দিতেন, এই হোয়াটসঅ্যাপ গ্রুপে। ক্লাস শনিবার, সোমবার, বুধবার, শনি সোমবার, 3 দিন। আসসালামু আলাইকুম। হাসান ভাই বলেন। জি স্যার, আপনার যে আমাদের যে গ্রুপটা, ঠিক আছে, গ্রুপে মানে এরা প্রশ্ন করে ঠিক মতন কোনো দেয় না, কোনো রিপ্লাই দেয় না, কোনো রেসপন্স করে না, মানে ঠিক আছে, চরম ব্যর্থতার মানে পরিচয় দেয়। মানে এদের কাছে যেমন টাকা পে করার পরে, মানে আমি ক্লাসের লিঙ্কটা অনেকবার চাইছি, কিন্তু আমি যার মাধ্যমে এডমিশন নিয়েছি উনি কোনো রেসপন্স করে না। এরপরে আমি যে সেটা হচ্ছে যারা এটা কি বলে, যারা সমস্যা এগুলো দেয়, কিন্তু তারা ঠিকমতো তারা রেসপন্সটা তাদের কতগুলি সমাদরযোগ্য না, মানে অনেকটাই মনে হচ্ছে যেন মানে যে আসলে আমরা আসলে স্টুডেন্ট বলে তাদের কাছে কোনো পাত্তাই পাচ্ছে না, এরকম বিষয়, এরকম মনে হয় কি এই বিষয়টা আপনি এই কথাটা আপনি একটু ক্লাসে বলছিলেন, এটা ওই জাহেদ ভাই ওপেন হয়ে আবার কথা বলছিল তো। আচ্ছা, নেক্সট ক্লাস হচ্ছে আমি জাহেদ ভাইকে আবার আনবো, আপনারা আবার প্রশ্ন করিয়েন, দেন আপনার উনি কি বলে দেখি। আমি আরেকটা কথা বলি, এটা হচ্ছে যে আমাদের এই যে আপু একটু আগে যে কথাটা বললো না, এটা কনফিউশনে কিন্তু আমিও অনেকদিন ছিলাম, এবং সবকিছু সাজায় গুছিয়ে সেভাবে না বলার কারণে, বা আমরা ওই কোয়েশ্চেন গুলার আনসার যেগুলো আমরা কোয়েশ্চেন করি সেগুলো না পাওয়ার কারণে আমরা অনেকদিন পর্যন্ত বিভ্রান্ত থাকি। তারপর হচ্ছে যখন আস্তে আস্তে বুঝি, আস্তে আস্তে ক্লাসে জয়েন করি, এই ঘটনাগুলো হয়। তো এখানে আরেকটা বিষয় হচ্ছে, যদি এখানে ফিমেল আর মেল দুইটা একসাথেই ক্লাস হয়, একসাথেই সবকিছু হয়, তাহলে দুইটা গ্রুপ না রাখলেই আমাদের জন্য ভালো হয়, কারণ দুইটা গ্রুপের দিকে চোখ রাখা একটু টাফ। আর বুঝেনি তো, যতটা গ্রুপ কম হয় ততই ভালো হয়, কারণ এমনিতেই অনেক গ্রুপ থাকে হোয়াটসঅ্যাপে। গ্রুপ একটা থাকলেই ভালো হয়, বাকি সেটা হচ্ছে কি, কিন্তু আমাদের এখানে যারা দায়িত্বশীল যারা আছেন তাদের রেসপন্সটা মানে একেবারেই নিকৃষ্ট মানে মানসিকতার। আসলে তাদের অনেক, সেটা হচ্ছে তাদের মাইন্ডের অনেক ঘাটতি আছে। আমি যতটুকু দেখলাম, যেমন আমি 5 দিন আগে আমি টাকা পাঠাইছি, ঠিক আছে, এরপরে আমি যার মাধ্যমে দিচ্ছি টাকা আমি বললাম, সে আমি অন্য একটা নাম্বার থেকে ফোন দিচ্ছি, যে নাম্বারে টাকা পাঠাতে ফোন দিচ্ছি, কিন্তু সে আমাকে কোনো পাত্তাই দিল না, মানে মনে হচ্ছে এরকম। পরে আরেকজনকে বললাম, সে বললো বিষয়টা দেখতে আসি, দেখার পরে আমি তো ফেসবুকে, যে ভাই আমি কথা বলি, আমি অলরেডি ফেসবুকে লিখে দিচ্ছি, এই যে গ্রুপ থেকে মানে দেওয়া হয়, মানে অ্যাড দেওয়া হয়, স্পন্সর করা হয়, আমি তো লিখে দিচ্ছি গ্রুপটা বাদ করা, অলরেডি আমি লিখে দিচ্ছি, মানে আমার সাথে ব্যবহারের কারণে, এই জন্য আমি সরি বলতেছি। কিন্তু ওনাদের রেসপন্সটা যদি এইরকম হয়, ঠিক আছে, তাহলে তো আসলে প্রতিষ্ঠানের একটা মানে অশনি সংকেত। এই জন্য আপনি একটু বিষয়টাকে তাদের সাথে আলাপ করবেন, তারা যেন অন্তত পক্ষে একটা স্কুলের সাথে তাদের ভালো ব্যবহার করে। এরকম সমস্যা হচ্ছে, ক্লাসে অনেক হয়েছে, পরে আমি জাহেদ ভাইকে আনার পর সবাই তো প্রশ্ন করে,
ওকে, তো এখন তো দেখতেছি আপনারাও আরো কথা বলতেছেন, ঠিক আছে। এটার জন্য আমি নেক্সট ক্লাসে জাহিদ ভাইকে আবার আনবো। ক্লাসের শুরুর দিকে আপনি ওনাকে প্রশ্ন করেন, ঠিক আছে? ইরফান ভাই, ক্লাসে অবশ্যই ভাইয়া আমি হচ্ছে ক্লাসে প্রয়োজনে যদি স্যার জয়েন না করতাম প্রয়োজনে আজকে, আমার প্রয়োজনে স্যার আপনি অ্যাডমিন চেঞ্জ করেন, আমি জানি না, আপনি হয়তো আমাদের টিচার, আমি যতটুকু বুঝতেছি আর কি। কিন্তু আমার কথা হচ্ছে যে সেটা হচ্ছে আপনি আমাদের গুরুজন আর কি, এখানে আমি যতটুকু দেখতেছি যাই শিখি আমরা, কিন্তু সেটা হচ্ছে যারা দায়িত্বশীল আসতে প্রয়োজন আপনি টিম চেঞ্জ করেন, এবং বদনাম যাতে না হয় সেইভাবে করতে হবে। কারণ একটা রেসপন্স মানে একটা মানুষ একটা দায়বদ্ধতার ভিতর থেকেই, ঠিক আছে, যদি এখানে টাকার অ্যামাউন্ট একেবারে সীমিত 200 টাকা, কিন্তু সেটা কোনো বড় কথা না। বড় কথা হচ্ছে যে আমি এখানে একটা আগ্রহে আসছি, আমি আমার লাইফ থেকে সেটেল করার জন্য, আমি শিখতেছি, আমি তো বাচ্চা না, আমি এখানে আসছি আমার ক্যারিয়ারটাকে ডেভেলপ করার জন্য। তো আমি যাদের মধ্যে ডেভেলপ করবো তারা যদি আমাকে রেসপন্স না করে, ঠিক আছে, তাহলে সবার সাথে কিভাবে আমার প্রোগ্রেশনটা হবে, এই জন্য এই বিষয়টা অত্যন্ত গুরুত্ব দেওয়ার জন্য আপনার মধ্যে আমার বিশেষ অনুরোধ রইল আর কি, ঠিক আছে? ওকে ওকে, তাহলে আমি অবশ্যই ওনার সাথে আজকে আবার কথা বলবো, দেখি কি বলে। ওকে, আর নেক্সট ক্লাসে আবার হবে, তখন আপনারা প্রশ্ন করেন। যদি আমি আজকে ক্লাসে না জয়েন করতাম, এটা কিন্তু আজকে আমার ফার্স্ট ডে ক্লাসে জয়েন করলাম আমি, কিন্তু আমি জয়েন করার পরে আমি বুঝলাম যে কতটা আন্তরিকতার ধৈর্যের সাথে আপনি ক্লাসগুলো নেন। বাট আমি মানে এই সব জিনিস যা এতক্ষণ সবাই বর্ণনা করলো, এইসবের কারণে আমি বিরক্ত হয়ে ক্লাসেই জয়েন করি। আমি ভাবলাম যে এই যদি হয় অবস্থা, তাহলে ক্লাসের অবস্থা না জানি কি হবে। এটা কিন্তু একটা বড় এফেক্ট পড়ে আসলেই। যেমন তার আরেকটা বিষয়, যেমন সেটা হচ্ছে যেমন আজকে এক্সেলের মনে হয় টাইম ছিল 10টায়, তো উনি আমাকে বললাম যে আপনি ভাই এক্সেলের লিঙ্কটা দেন আমাকে, ঠিক আছে, উনি বারবার আমাকে 9:30টার লিঙ্ক দিতে 9:30টার, আমি বললাম যে ভাই বুঝাই বলেন। তো ওনাকে উনি আমাকে বলে আপনি কি বেশি বুঝেন, আমি বলছি আমি বেশি বুঝি, তুমি এত পণ্ডিত করো কেন? এই কথা বলার পরে সে আমাকে একটু বুঝাই বলবে যে ভাই এইটার মধ্যে এক্সেলের লিঙ্কটা, কিন্তু সেও বুঝাই বলতে পারে না। আসলে এইরকম আসলে দায়িত্ব জ্ঞানহীন, ঠিক আছে, লোক দিয়ে আসলে কোনো প্রতিষ্ঠানের মানে দপ্তরি কাজ কোনো চালানো এটা আসলে পসিবল না আর কি। আচ্ছা, আরেকটা বিষয়, ক্লাসের বাইরে গিয়ে আর কোনো প্রশ্ন থাকলে আপনি নেক্সট ক্লাসে অবশ্যই আগে জয়েন হয়ে জাহিদ ভাইকে বলবেন, আমি জাহিদ ভাইকে আবার জয়েন করাবো, ঠিক আছে? আপনি সরাসরি বলি। আচ্ছা, জাহিদ ভাইকে স্যার, আমি জাহিদ ভাইকে আমি চিনি না, জাহিদ ভাইকে সেটা আমি জানি না, উনি আপনার ঠিক আছে, কিন্তু আচ্ছা হ্যাঁ, কে জাহিদ ভাই আর কে টুম্পা এরা আমি চিনি না, ঠিক আছে, আমরা জাস্ট অনলাইনে দেখে ভর্তি হয়েছি, কিন্তু জাহিদ ভাই নামে কিন্তু আমি প্রশ্ন করলে কোনো রেসপন্স ছিল না তারা, কোনো মানে এরকম অবস্থা যে আমি যাচ্ছি, ওই যে অনেকে বললো। ভাই আমার একটা প্রশ্ন ছিল, হ্যাঁ, আচ্ছা বলেন। যে আমি গত 2 দিন আগে মেবি আপনাকে নক করছিলাম, ওই হোয়াটসঅ্যাপে একটা ভিডিও দিয়েছিলাম, আপনি 11টায় কল দিতে বলছিলেন নেক্সট ডে। ভাই আসলে আমি আর কলেজে এক্সাম ছিল তো আমি দিতে পারিনি, তো এই বিষয়টা যদি এখন ক্লিয়ার করে দিতেন একটু। এখন হচ্ছে টাইম নেই, আমরা হচ্ছে 1 ঘন্টা ক্লাস করাই, তো এই ফ্রি লিংক এটা 1 ঘন্টা পর একটু ক্যান্সেল হয়ে যায়। আপনি ক্লাস করেন কালকে বিকালে 2টা-3টার দিকে আমার একটা মেসেজ দিন, কালকে বিকালে ফ্রি থাকতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ইরফান ভাই, আমার একটা কথা ছিল। হ্যাঁ বলেন। আমি হচ্ছে নিউ জয়েন করছি, তো আমি প্রথম দিকের ক্লাসগুলো আমি পাইনি। আমি রেকর্ড ক্লাস রিসেন্টলি 2 দিন আগে রেকর্ড ক্লাস আপনাকে আজকে দিয়ে দিবে, তো আমি এক্সামও দিতে পারি নাই। আপনাকে রেকর্ড ক্লাস ক্লাস করতে আগে আপনারা রেকর্ড ক্লাস দেখে নিয়েন, আজকে আমি আপনাদেরকে বলবো যে আগের ক্লাসের লিংকগুলো দিয়ে দিতে। ওকে, আজকে হচ্ছে ক্লাস এতটুকু রাখতে পারি, রেকর্ডেডটা করলে ভালো হয়। ওকে, দিয়ে দিব, আমরা লিংক একসাথে পাঠিয়ে দিব, আমি ওনাকে বলবো সবগুলো লিংক পাঠিয়ে দিবে আপনাকে। স্যার আরেকটা প্রশ্ন, স্যার শীঘ্র কি এমএস অফিসের মানে ওয়ার্ডের কোনো ক্লাস কি মানে রিসেন্টলি শুরু হবে, মানে এক্সেল বাদে? রিসেন্টলি আমি জানি না, বাট ওনার একটা আমাকে অফার দিছিল যে নতুন বেসে ক্লাস নিতে পারবো কিনা, হয়তো নতুন একটা বেস শুরু হতে পারে, বাট আমি ওনাদেরকে বলছিলাম সময় দিতে হবে, আমি ভেবে বলবো। তো হতে পারে নতুন একটা বেস শুরু হতে পারে, আপনি দেখেন না কি হয়। আমি একটু কথা বলতে চাচ্ছিলাম। বলেন। আচ্ছা, আপনি কি এই মানে এখান থেকে গ্রাফিক্স এর ক্লাসও করাবেন? না না, আমার এগ্রিমেন্ট হচ্ছে শুধুমাত্র এমএস অফিস, ওয়ার্ড এক্সেল গুলো শিখান। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আসলে আমি তো গ্রাফিক্স এর জন্য টাকা দিয়েছি, উনি ওটার ব্যাপারেও কিছু বলছেন না। ক্লাসে বলছিলেন এই বিষয়টা, উনি বলছিল তো মাত্র একজন থেকে নাকি টাকা নিয়েছিল এই বিষয়টা। আচ্ছা আচ্ছা, তাহলে তো ক্লাস, আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে তো নেক্সট ক্লাসে উনাকেই আবার জিজ্ঞেস করব না। নেক্সট ক্লাসে উনি যখন আবার আসবে আপনারা জিজ্ঞেস করেন, ওকে, তাড়াতাড়ি জয়েন হবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আগের দিন আসলে আমি উনাকে পাই নাই, মানে উনাকে কিছু বলতে পারি নাই। ঠিক আছে, তাহলে উনাকেই নেক্সট দিন জিজ্ঞেস করব। আমাদের এই গ্রুপে কি কেউ অটোক্যাড মানে অটোক্যাড কেউ পারেন, এরকম কেউ আছে? অটোক্যাড এরকম শিখাতে পারেন, এরকম কেউ আছে এখানে? অটোগ্রাফি নাকি অডিওগ্রাফি? অটোক্যাড।
আচ্ছা অটোক্যাড, জি এগুলো তো আপনি ইউটিউব থেকে দেখতে পারেন, ইউটিউবে অনেকগুলো স্মার্ট স্যার ফিচার ওই আছে। ইউটিউব দেখে ওগুলো কিছু হয় না, মানে শিক্ষা মানে সরাসরি মানে পার্সন টু পার্সন এরকম কেউ আছে কিনা যেগুলো জিজ্ঞেস করলাম, কারণ সব থাকে আর কি অটোক্যাড ওই ইউটিউব দেখে কেউ আসলে। আছেন এখানে অটোক্যাড ট্রেনার আছেন? অটোক্যাড ট্রেনার থাকলে বলেন। কোনো ভাই ওকে, তাহলে আজকের মতো হচ্ছে রাখি, আমরা ক্লাসটা শেষ করতে পারি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। রেকর্ডেড ক্লাসগুলো তো গ্রুপে দেওয়া হবে তাই না? হ্যাঁ, গ্রুপে আপনাদেরকে দিয়ে দিবে, আমি বলে দিব। আচ্ছা আচ্ছা। আমার একটা কথা ছিল ভাই, হ্যাঁ বলেন। আপনি বলছেন ওই যে শর্টকাট কিগুলো যেমন কন্ট্রোল প্লাস জেড, কন্ট্রোল প্লাস আই, বোল্ড, ওটা পিডিএফ আমি পাঠিয়ে দিয়েছিলাম, গ্রুপে পাঠিয়ে দিয়েছিলাম, চেক করেন। দিছিলেন? ওইটা গ্রুপে শেয়ার করা হয়েছে। হ্যাঁ শেয়ার করা হয়েছে, আপনি চেক করে দেখিয়েন, ডকুমেন্টে দেখিয়ে। ওকে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। স্যার